আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বোতাজু। আমরা গত ক্লাসে আবরণী টিস্যু এবং যোজক টিস্যু পড়ছিলাম। আমরা আসলে প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব মাস্কিউলার টিস্যু বা পেশি টিস্যু এবং আলোচনা করব নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু নিয়ে। এই দুইটা টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে শুরু করি মাস্কিউলার টিস্যু বা পেশি টিস্যু দিয়ে। মাস্কিউলার টিস্যু বা পেশি টিস্যু দিয়ে। মাস্কিউলার টিস্যু বা পেশি টিস্যু দিয়ে। মাস্কিউলার টিস্যু বা পেশি টিস্যু। পেশি টিস্যু নাম শুনেই বোঝা যাচ্ছে সেটা কী করে, পেশি গঠনে কাজ করে। পেশি টিস্যু কী করে, পেশি গঠনে কাজ করে। পেশি টিস্যু কী করে, পেশি গঠনে কাজ করে। পেশি গঠনে কাজ করে, গঠনে কাজ করে। আচ্ছা, এটা কি থেকে উৎপন্ন হয়? ভ্রূণীয় মেজোডার্ম থেকে উৎপন্ন হয়। ভ্রূণীয় মেজোডার্ম থেকে উৎপন্ন হয়। ভ্রূণীয় মেজোডার্ম, মেজোডার্ম থেকে পেশি টিস্যু উৎপন্ন হয়। ভ্রূণীয় মেজোডার্ম থেকে পেশি টিস্যু উৎপন্ন হয়। ভ্রূণীয় মেজোডার্ম থেকে পেশি টিস্যু উৎপন্ন হয়। মেজোডার্ম কি? মেজোডার্ম কি? আচ্ছা, মেজোডার্ম কি হচ্ছে গিয়ে মাঝের স্তর। আচ্ছা, একটা আবরণের যদি তিনটা স্তর হয়, ভ্রূণের আবরণের তিনটা স্তর, ঠিক আছে? ভ্রূণের আবরণের তিনটা স্তর। বাহিরেরটাকে বলা হয় একটোডার্ম, ভেতরেরটাকে বলা হয় এন্ডোডার্ম এবং মাঝখানেরটাকে কি বলা হয়? মেজোডার্ম। মাঝখানেরটাকে বলা হয় মেজোডার্ম। ভ্রূণের স্তর কয়টি? ভ্রূণের স্তর হচ্ছে গিয়ে তিনটি। ভ্রূণের তিনটি স্তর, তিনটি স্তর। একটা হচ্ছে বাহিরের দিকে, একে কী বলা হয়? একে বলা হয় একটোডার্ম, একটোডার্ম। একটা হচ্ছে ভেতরে, ভেতরেরটাকে কি বলা হয়? ভেতরে যেটা সেটাকে কি বলা হয়? এন্ডোডার্ম, এন্ডোডার্ম। আর যেটা মাঝের স্তর, এই মাঝেটাকে কি বলা হয়? মেজোডার্ম। মাঝেরটাকে বলা হয় মেজোডার্ম। আর মেজোডার্ম এটা হচ্ছে উন্নত শ্রেণীর ক্ষেত্রে মাঝে হচ্ছে মেজোডার্ম। আরেকটু যদি অনুন্নত দিকে যাই তাহলে এটা মেজোগ্লিয়া থাকে। মেজোগ্লিয়া একটা দুইটা স্তরের সংযোগকারী স্তর হিসেবে থাকে, কিন্তু হালকা যখন একটু পরিণত হয় তখন এই মেজোগ্লিয়াটা মেজোডার্মে পরিণত হয়। মেজোডার্মে পরিণত হয়। এটাকে বলা হয় কি? ভ্রূণীয় মেজোডার্ম, বা মানে কি? এটা হচ্ছে মাঝের স্তর, মাঝের স্তর, মাঝের স্তর। আর এই ভ্রূণীয় মেজোডার্ম থেকে পেশি উৎপন্ন হয়। আচ্ছা, পেশি, পেশি মানে কি? মাসেল, মাসেল বা পেশির ক্ষেত্রে মায়ো বা মাসেল, এই দুটো টার্ম ইউজ হয়। তাইলে মেজোডার্মের এম, মায়ো বা মাসেলের এম। তাহলে পেশি টিস্যু কি? ভ্রূণীয় মেজোডার্ম থেকে উৎপন্ন হয়। ওকে, এখন পেশি টিস্যু কয় ধরনের? পেশি টিস্যু হচ্ছে তিন ধরনের। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে কার্ডিয়াক বা হৃৎপেশি। কার্ডিয়াক বা হৃৎপেশি, কার্ডিয়াক বা হৃৎপেশি, কার্ডিয়াক বা হৃৎপেশি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, কার্ডিয়াক বা হৃৎপেশি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি চিত্রটা আমরা দেখব সবগুলোর ক্ষেত্রে, যে চিত্র যদি দেখা যায় যে এখানে ডোরা কাটা আছে, কিছু ডোরা কাটা দাগ দেখতে পারতেছি, ডোরা কাটা দেখতে পারতেছি, ডোরা কাটা দাগ দেখতে পারতেছি, ডোরা কাটার দাগ। তাহলে এই ঐচ্ছিক পেশির আরেক নাম কি? ডোরা কাটা পেশি, ডোরা কাটা পেশি, ডোরা কাটা পেশি, ডোরা কাটা পেশি। ঐচ্ছিক পেশির আরেক নাম কি হবে? ডোরা কাটা পেশি। যে ডোরা কাটা দেখতে পারতেছি, তাই এটার নাম হচ্ছে ডোরা কাটা পেশি। আচ্ছা, যেহেতু ডোরা কাটা আছে তাহলে সেটা কি আর মসৃণ হয় না? সেটা মসৃণ না। তাহলে এটা কি পেশি? অমসৃণ পেশি, ঠিক আছে? অমসৃণ পেশি, অমসৃণ পেশি। এটা হচ্ছে অমসৃণ পেশি। আচ্ছা, তো এখানে আমরা কি নিউক্লিয়াস দেখতে পারতেছি? হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। ডোরা কাটা দেখতে পারতেছি, আর এগুলো কি? এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি থাকে? একাধিক থাকে, একাধিক বা অনেকগুলো থাকে, একাধিক বা অনেকগুলো নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? আর এখানে আমরা কি দেখতে পারতেছি? আর কোষের যে প্রাচীর দেখবো আমরা বাহিরের দিকে, একদম একদম বাহিরের দিকে, যে পেশির যে একদম বাহিরের দিকে, পেশি টিস্যুর বাহিরের দিকে যে আবরণ দেখবো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সার্কোলেমা। পেশি টিস্যুর আবরণকে আমরা কি বলবো? সার্কোলেমা। পেশি টিস্যুর আবরণকে আমরা কি বলবো? সার্কোলেমা বলবো, সার্কোলেমা বলবো। আচ্ছা, আর আমরা এই যে ভিতরে যে ডোরা কাটাগুলো দেখতে পারতেছি, ডোরা কাটা, এগুলোকে কি বলবো আমরা? এগুলোকে বলবো হচ্ছে গিয়ে কি? মায়োফাইব্রিল। এগুলোকে আমরা বলবো কি? মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল। ভিতরে যে ডোরা কাটা দেখতে পারতেছি এগুলোকে বলবো মায়োফাইব্রিল। মায়োফাইব্রিলটা কি করে? সংকোচন প্রসারণের কাজ করে, সংকোচন প্রসারণ। মায়োফাইব্রিলটাই মূলত সংকোচন প্রসারণে
সাহায্য করে, সংকোচন প্রসারণে সাহায্য করে। মায়োফাইব্রিলটা সংকোচন প্রসারণে সাহায্য করে। আচ্ছা, আমরা ঐচ্ছিক পেশি সম্বন্ধে জানতেছিলাম। ঐচ্ছিক পেশিটা দেখা যাচ্ছে ডোরা কাটা আছে, তাই এটাকে ডোরা কাটা পেশি বলা হয়। যেহেতু ডোরা কাটা আছে তাহলে মোটেও এটা মসৃণ নয়, তাহলে এটাকে অমসৃণ পেশি বলা হয়। আর এর পেশি টিস্যুর আবরণ, বাহিরের যে আবরণ, সেটাকে কী বলা হবে? সার্কোলেমা বলা হবে। আর এখানে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পারতেছি। আর ভিতরে যে হালকা যে ডোরা দাগগুলো আছে, এগুলোকে কী বলা হবে? মায়োফাইব্রিল বলা হবে। মায়োফাইব্রিল সংকোচন প্রসারণে কাজ করে। ঠিক আছে, তো এখন আর কি বলা যায় এটা নিয়ে? এই মায়োফাইব্রিল আছে, এটা হচ্ছে সংকোচন প্রসারণে কাজ করে। আর ঐচ্ছিক পেশি, যেহেতু ঐচ্ছিক থেকে আমরা জানতে পারি এটা কি? ইচ্ছা স্বাধীন। ঐচ্ছিক মানে কি? ইচ্ছা স্বাধীন মানে এটা নিজের ইচ্ছা মতো চালানো সম্ভব। ইচ্ছা মতো মানে হচ্ছে যখন ইচ্ছা তখন এটা কি করা যাবে? নাড়াচাড়া করা যাবে। মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে নাড়াচাড়া করা যাবে, ইচ্ছা অনুযায়ী এটা সংকোচন প্রসারণ করা যাবে। ইচ্ছা অনুযায়ী সংকোচন বা 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 প্রসারণ করা যাবে। আচ্ছা, আর ইচ্ছা অনুযায়ী আমাদের শরীরের কোন পেশিগুলো আমরা সংকোচন প্রসারণ করতে পারি? আমাদের হাতের, আমাদের পায়ের, আমাদের হাতের পেশি, পায়ের পেশি, এগুলো আমরা ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারি। আমাদের জিহ্বা আমরা ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারি, নাড়াচাড়া করতে পারি। আপনাদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন, সেগুলোই কি? সেগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। বিশেষ করে কোনো উদাহরণ বলা যায় না, কারণ আপনার শরীরে আপনি যা নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন, ওই সবই হচ্ছে ঐচ্ছিক পেশি। আর মানুষের হাত পায়ের পেশি আপনাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে। মানুষের হাত পায়ের পেশি আছে, মানুষের জিহ্বার পেশি আছে। এই সবগুলো পেশি তো আপনারা নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারেন। তো এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশির উদাহরণ। এখন আমরা পড়বো হচ্ছে অনৈচ্ছিক পেশি নিয়ে পড়বো। আচ্ছা, অনৈচ্ছিক পেশিতে কোনো ডোরা কাটা নাই, তাই এটা কি? মসৃণ। কোনো ডোরা কাটা নাই, তাই এটা কি? মসৃণ। অনৈচ্ছিক পেশিতে কোনো ডোরা কাটা নাই, সেটা হচ্ছে মসৃণ। আর এটা দেখতে পারতেছি কি? প্রান্তগুলা সরু, মাঝখান দিয়ে পুরু। আর এই আকৃতির প্রান্তগুলা পুরু দেখতে পারতেছি। প্রান্তগুলা পুরু। আর হচ্ছে মাঝখানে কি? প্রান্তগুলা সরু, মাঝে কি? মাঝে হচ্ছে পুরু বা মোটা, মাঝে পুরু। প্রান্তগুলা সরু, মাঝে হচ্ছে পুরু। এটাকে কি বলা হয়? মাকু আকৃতির। আচ্ছা, এটার তো বাহিরে আবরণ অবশ্যই আছে। এই টিস্যুর যে বাহিরের দিকে আবরণটাকে আমরা কি বলতেছিলাম? সার্কোলেমা বলতেছিলাম। এটাতে ডোরা নাই, কিন্তু সাইড দিয়ে মাইক্রোফাইব্রিল অবশ্যই আছে। এই টিস্যু তো সংকোচন প্রসারণ হয়, যেহেতু সংকোচন প্রসারণ হয় সেহেতু এটাতে কি আছে? মায়োফাইব্রিল আছে। আর এটাতে কি নিউক্লিয়াস আছে? হ্যাঁ, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কয়টা? একটা। নিউক্লিয়াস কয়টা আছে? একটা নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক এর মানে কি? ইচ্ছাকৃতভাবে নাড়াচাড়া করা যায় না। ইচ্ছাকৃতভাবে সংকোচিত বা প্রসারিত হয় না। ইচ্ছাকৃতভাবে সংকোচন প্রসারণ হয় না। ঠিক আছে, এগুলো ইচ্ছাকৃতভাবে সংকোচন প্রসারণ হয় না। তাহলে এগুলো কোনগুলো হবে? আমাদের হৃৎপিণ্ড হতে পারে। হৃৎপিণ্ড কি আমরা নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারি? না, হৃৎপিণ্ড তো নিজের গতিতে নিজে চলছে। ঠিক আছে, নিজের গতিতে নিজে সংকোচন প্রসারণ হচ্ছে। আমাদের পৌষ্টিকতন্ত্র যে আছে, পৌষ্টিক নালী আছে, এগুলো কি আমরা নিজের মতো করতে পারি, সংকোচন প্রসারণ করতে পারি? পৌষ্টিক নালী হতে পারে, রক্তনালী হতে পারে। পৌষ্টিক নালী, এগুলো তো আমরা নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না। তো এগুলো হতে পারে কি? এগুলো হতে পারে অনৈচ্ছিক পেশির উদাহরণ। আচ্ছা, অনৈচ্ছিক পেশিটা কি আকৃতির দেখলাম? মাকড় আকৃতির। আচ্ছা, ঐচ্ছিক পেশিটা দেখতে কীরকম মনে হইতেছে? নলের মতো মনে হইতেছে না? ঐচ্ছিক পেশিটা নলের মতো মনে হইতেছে না? তাইলে এটা কি আমরা বলতে পারি? নলাকার। এটাকে বলতে পারি নলাকার। এটাকে আমরা নলাকার বলতে পারি। ঠিক আছে, ওকে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু আড়াআড়ি দাগ আছে। তো আড়াআড়ি দাগযুক্ত
হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি। আপনাদের পরীক্ষায় ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির পার্থক্য আসে, ঠিক আছে। একটা ঘটনা আছে নতুন ধরনের, এটা হচ্ছে কার্ডিয়াক পেশি বা হৃদপেশিটা। এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা পেশি। কেন? কারণ এটা হচ্ছে একটা মানে মজাদার জিনিস, কারণ এটা দেখতে হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির মতো, দেখতে বা গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। এটার গঠন হচ্ছে গিয়ে ঐচ্ছিক পেশির মতো, গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, আর এটার কাজ হচ্ছে গিয়ে অনৈচ্ছিক পেশির মতো, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো, দেখতে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু এটা নিজের ইচ্ছাকৃতভাবে নাড়াচাড়া করা যায় না। এটা কই থাকে? আমাদের হৃৎপিণ্ডে থাকে, হৃৎপিণ্ডে থাকে, হৃৎপিণ্ডে থাকে, হৃৎপিণ্ডে থাকে। এটা হৃৎপিণ্ডে থাকে, মানে হৃৎপিণ্ডের যে পেশি সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কি আমাদের কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশিটা, আচ্ছা আপনাদের যদি বলা হয় কার্ডিয়াক পেশিটা কি ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি, যদি এমসিকিউতে আসে তাহলে আপনারা দিবেন অনৈচ্ছিক পেশি, ঠিক আছে। কিন্তু যদি বলে দেখতে কোন পেশির মতো, তাহলে হচ্ছে ঐচ্ছিক পেশি। কাজ করে কোন পেশির মতো? অনৈচ্ছিক পেশি। কিন্তু যদি কাজ করে বা দেখতে কীরকম বা গঠন কীরকম কিছু না বলে কার্ডিয়াক পেশি এক ধরনের কী পেশি, তাহলে আপনারা অনৈচ্ছিক পেশি দিবেন, ঠিক আছে। এটাই হচ্ছে ঘটনা। তো এটার গঠনে আমরা কী কী ভিন্নতা দেখতে পারবো? এটাতে একাধিক নিউক্লিয়াস থাকে, হ্যাঁ নিউক্লিয়াস আছে, একাধিক নিউক্লিয়াস আছে, কোনো অসুবিধা নাই, নিউক্লিয়াস আছে। তারপর এখানে আর কি আছে? এখানে সার্কোলেমা কি আছে? হ্যাঁ, এখানেও সার্কোলেমা আছে, এখানেও সার্কোলেমা আছে। মায়োফাইব্রিল, হ্যাঁ যেহেতু সংকোচন প্রসারণ হয়, মায়োফাইব্রিল অবশ্যই আছে, মায়োফাইব্রিল অবশ্যই আছে, মায়োফাইব্রিল। তো মায়োফাইব্রিল আছে। এটাতে এক্সট্রা কি আছে? এটাতে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে এই যে এইটা, এই যে আমরা দেখতে পারতেছি একটু মোটা মোটা দাগ, মোটা মোটা দাগ দেখতে পারতেছি। এটা কিন্তু আড়াআড়ি দাগ না, মোটা মোটা দেখতে পারতেছি। আড়াআড়ি দাগ অপেক্ষা এটা কিন্তু অনেকটা মোটা, এটা হচ্ছে মোটা। হ্যাঁ, এই একটা দুইটা তিনটা চারটা দেখতে পারতেছি এখানে। এগুলোকে কি বলা হয়? এগুলো একটা চাকতির মতো দেখা যাইতেছে। চাকতি মানে কি? ডিস্ক। আর এই ডিস্কটা কি করতেছে? উপরের অংশ আর নিচের অংশের মধ্যে সংযোগ স্তর হিসেবে কাজ করতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক। এটাতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তাহলে কার্ডিয়াক পেশিতে কি থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তো কার্ডিয়াক পেশিতে আড়াআড়ি দাগ আছে, হ্যাঁ আছে। কার্ডিয়াক পেশিতে এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন দাগ, এটাতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, হ্যাঁ আছে। এগুলো কি শাখান্বিত? হ্যাঁ শাখান্বিত। অনেকগুলো, এই যে একটা শাখা আছে, এখান থেকে বের হয়েছে আরেকটা শাখা, এখান থেকে আরেকটা শাখা বের হয়েছে, তো এটা শাখান্বিত। তাহলে এখান থেকে কী বৈশিষ্ট্য পাইতেছি আমরা? এখান থেকে বৈশিষ্ট্য পাইতেছি কি? আড়াআড়ি দাগযুক্ত, আড়াআড়ি দাগযুক্ত, এটা হচ্ছে শাখান্বিত, শাখান্বিত। সহজে মনে রাখেন, দেখতে আড়াআড়ি দাগযুক্ত মনে হইতেছে, তাই আড়াআড়ি দাগযুক্ত বৈশিষ্ট্যটা আপনি পাইলেন। আর যেহেতু এখানে এটা একটু মোটা, তাই এটা এই মোটা জিনিসটার নাম কি? চাকতির মতো দেখা যাইতেছে যেহেতু, তাই এটাকে কি বলা হবে? ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হবে, ঠিক আছে। তো শাখান্বিত, ঠিক আছে। তারপর এটাতে কি আছে? ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, ক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। এটা কই দেখা যায়? এটা হার্টে দেখা যায়, হার্টে দেখা যায়, হার্টের পেশিতে বা হৃৎপেশিতে দেখা যায় এটা, ঠিক আছে। হার্টের পেশি, হার্টের মধ্যে হচ্ছে কি এই পেশি দেখা যায়, হার্টের মধ্যে এই পেশিটা দেখা যায়, হার্টের মধ্যে এই পেশি দেখা যায়। তাহলে এই ছিল মূলত আমাদের সব কিছু এই ঐচ্ছিক পেশি নিয়ে এবং অনৈচ্ছিক পেশি নিয়ে, কার্ডিয়াক পেশি নিয়ে আলোচনা। আপনাদের পরীক্ষা এই দুইটা নিয়ে পার্থক্য চাইতে পারে, আরেক প্রশ্ন হচ্ছে এই কার্ডিয়াক পেশির ব্যাখ্যা চাইতে পারে, অথবা তিনটা একসাথে এক প্রশ্নের মধ্যে চাইতে পারে। আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনারা নিজেদের মতো একটা করে নোট সাজাবেন, তারপর বইটা পড়ে বইয়ের মধ্যে আরও কয়েকটা ইনফো পাবেন, যেমন একটা নির্দিষ্ট অবস্থা থেকে, ভ্রূণ অবস্থা থেকে হালকা পরিণত হওয়ার সময় এই কার্ডিয়াক পেশি বা হৃৎপেশিটা সংকোচন প্রসারণ শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত এই সংকোচন প্রসারণ চলতেই থাকে। তো এই সংকোচন প্রসারণ যদি বন্ধ হয়ে যায় তখনই মোটামুটি মানুষ মারা যায়, তখনই মোটামুটি মারা যায়, ঠিক আছে, কারণ তখন আর হার্ট কাজ করে না। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে গিয়ে মাস্কিউলার টিস্যু বা পেশি টিস্যুটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কি নিয়ে? এখন আমরা আলোচনা করব স্নায়ু টিস্যু নিয়ে। ওকে, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু নিয়ে আমরা এখন আলোচনা করব। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু নিয়ে আলোচনা করব। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলা হয়। তো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর একক কি? স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর একক কি? একক হচ্ছে গিয়ে কি? একক হচ্ছে গিয়ে নিউরন।
নিউরন। আচ্ছা, স্নায়ু টিস্যুর কাজটা কি? ধরেন যে কেউ আপনাদের হাতে একটা চিমটি দিল, আপনারা ইনস্ট্যান্ট কিন্তু একটা রিফ্লেক্ট করেন বা ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এটা প্রতিহত করার চেষ্টা করেন। মশা কামড় দিলে ইনস্ট্যান্ট আপনারা বুঝতে পেরে মশা মারার চেষ্টা করেন। কোনো একটা গরম পাত্রে যদি আঙুল দেন, ইনস্ট্যান্ট আপনি কিন্তু হাতটা সরিয়ে নেন, গরম গরম লাগে তাই। আবার কিছু জিনিস আছে আপনার চিন্তা করে করেন, চিন্তা করতে হয় কিছুটা। তাই আমাদের যেই প্রতিক্রিয়াটা দুইভাবে হয়। একটা হচ্ছে ইনস্ট্যান্ট হয়, যেটা হয় হচ্ছে মেরুরজ্জু দ্বারা, আর একটা হয় হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট হয় না, মস্তিষ্ক থেকে সংকেত যখন প্রেরণ করে তখন করা হয়। তো এই দুই ক্ষেত্রেই আমরা দেখব যে এই নিউরন টার্মটা আমরা দেখব, নিউরন মহাশয়টা অনেক কাজ করে এই দুই ক্ষেত্রে। তো এই হচ্ছে মূলত স্নায়ুর কাজ। তো স্নায়ুটা কিভাবে কাজ করে সেই সম্বন্ধে বিস্তারিত অন্য একটা অধ্যায় আছে, বাট আপাতত এই অধ্যায়ে স্নায়ু টিস্যু নিয়ে আলোচনার ক্ষেত্রে নিউরনের গঠনটা আছে, আর হালকা পাতলা কাজ নিয়ে কিছুটা একটা ধারণা দেওয়া আছে, সামান্য কিছু ধারণা দেওয়া আছে। তো আমরা এতটুকুই আলোচনা করবো এখানে। তো আমরা প্রথমে নিউরনের একটা চিত্র দেখতে পারতেছি, তো নিউরনের আমরা প্রথমেই নিউরন দেখলে কি দেখবো, যে নিউরনের মাথায় চুল দেখতে পারতেছি অনেক সুন্দর। এগুলো আসলে কি? এই ক্ষেত্রে দুইটা জিনিস আছে। দেখেন এই যে কিছু শাখা, এই যে পুরা যে অংশটা আছে, এই পুরা অংশটাও কি? পুরা অংশটা হচ্ছে গিয়ে কোষ দেহ, ঠিক আছে? নিউরনের পুরো অংশটা হচ্ছে কোষ দেহ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। পুরো দেহ অংশটা হচ্ছে কোষ দেহ। তো কোষ দেহর মধ্যে কি কি আছে? কোষ দেহের মধ্যে এই যে নিউক্লিয়াস আছে, হ্যাঁ, নিউক্লিয়াস আছে, কোষ দেহতে নিউক্লিয়াস আছে। আর কি আছে? এই যে এইগুলো যদি দেখতে পারতেছি, তো নিউক্লিয়াস দেখতে পারতেছি। আর এগুলা যে অংশগুলো আছে, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে ডেনড্রাইট, আর এগুলো হচ্ছে কি? ডেনড্রন। এই যে এই চোখা দেখতে পারতেছি, এই যে চোখা, বড় চোখা যেগুলো দেখতে পারতেছি, এগুলো হচ্ছে কি? ডেনড্রন। ডেনড্রন। আর মাথায় যে চুলগুলো দেখতে পারতেছি, এই যে চুলগুলা, এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো হচ্ছে কি? ডেনড্রাইট। ডেনড্রাইট ডেনড্রাইট ঠিক আছে। আর কোষ দেহ, এখানে আর কি কি আছে? নিউক্লিয়াস ছাড়া এখানে কি কি আছে? নিউক্লিয়াস ছাড়া এখানে অনেক কিছুই আছে, খালি একটা জিনিস নাই। এখানে গোলগি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, তারপর হচ্ছে গিয়ে রাইবোজোম আছে। নাই কি? নাই হচ্ছে গিয়ে সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল না থাকার কারণে কি হয়? আমরা জানি যে কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রিওল। প্রাণী দেহে কোষ বিভাজনে সাহায্য করে কি? সেন্ট্রিওল। যেহেতু সেন্ট্রিওল নাই, তাই নিউরন বিভাজিত হয় না। নিউরন বিভাজিত হয় না, বা স্নায়ুকোষ কি হয় না? বিভাজিত হয় না। তাইলে আমরা দেহকোষটা দেখলাম, দেহকোষে এগুলো আছে। তারপর নিচে আমরা একটা প্রলম্বিত বা সুতার মতো অংশ দেখতে পারতেছি। এই সুতার মতো অংশটাকে কি বলা হয়? এই সুতার মতো অংশকে বলা হয় কি? এক্সন। সুতার মতো অংশকে কি বলা হয়? এক্সন বলা হয়। আর নিচে নিচ দিয়ে দেখা যাচ্ছে যে এই সুতা থেকে আরও কিছু একদম সূক্ষ্ম সুতা বের হয়েছে, এগুলোকে কি বলা হয়? এক্সন প্রান্ত বলা হয়। আর দেখতে পারতেছি এখানে মাঝখানে কিছু পর্ব দেখতে পারতেছি, একটা পার্ট, তারপরে একটা পার্ট, মাঝখানে একটা গ্যাপ দেখতে পারতেছি। এটাকে কি বলা হয়? রেনভিয়ারের পর্ব। এগুলোকে বলবো কি? এগুলোকে বলবো আমরা রেনভিয়ারের পর্ব। আর উপরে যে কোষ দেহ, এটাকে মস্তক বলা হয়। আর নিচের দিকের অংশকে কি বলা হয়? প্রলম্বিত অংশ বলা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে ডেনড্রন, এগুলো প্রলম্বিত অংশেরই অংশ, ঠিক আছে? এগুলোকেও প্রলম্বিত অংশ বলা হয়, কিন্তু আপনাদের 9-10 মোটামুটি এগুলোকে প্রলম্বিত অংশ হিসেবে ধরা হয় না। প্রলম্বিত অংশ বলতে এই নিজের এক্সনের পরের পার্টটাকে ধরা হয়। আর উপরের কোষ দেহ যেটা, সেটাকে মূলত বলা হয় কি? সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে মানে নিউরনের মস্তক বলা হয়, ঠিক আছে? আপনাদের যে এই কোষগুলো আছে, এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় সোয়ান কোষ। তো সোয়ান কোষের মধ্যে, এইগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট নিউক্লিয়াস থাকে এগুলোর মধ্যে, ঠিক আছে? তো সোয়ান কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। আর সোয়ান কোষের যে আবরণটা থাকে, আবরণটাকে বলা হয় হচ্ছে গিয়ে নিউরিলেমা। নিউরনের একজনের যে সোমাটিক কোষ বা সোয়ান কোষ যেগুলো আছে, এই সোয়ান কোষকে বলা হয় কি?
সোয়ান কোষের আবরণকে বলা হয় নিউরিলেমা। আর এই কোষ দেহ, যেটা দেহ কোষ, এটাকে বলা হয় সোমাটিক কোষ। আর এই যে এই কোষগুলোকে বলা হয় কি সোয়ান কোষ। এই সোয়ান কোষের যেই নিউক্লিয়াসগুলো থাকে আর কি থাকে, এই যে আবরণ থাকে, তাকে বলা হয় নিউরিলেমা। আর সোয়ান কোষের যে কোষগুলা আসলে অ্যাকচুয়াল কোষগুলা, সেগুলোকে কি বলা হয় মায়োলিন সিদ বলা হয়। এগুলো আপাতত আপনাদের জানার প্রয়োজন নাই, ঠিক আছে, জাস্ট এক্সট্রা ইনফো বলে রাখলাম যাতে শুনতে একটু আপনাদের ভালো লাগে আর কি। এই আর একটু ফ্লেক্সও মেরে নিলাম পাশ দিয়ে, ওকে ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমরা দেখি যে নিউরনটা কিভাবে কাজ করে। জাস্ট ভিজুয়ালাইজ করেন আপনারা, এটা বই পড়লে আপনাদের কাছে এটা ইজি হবে যেভাবে কাজ করে। তো ধরেন এটা একটা নিউরন ধরেন, ঠিক আছে, এটা একটা নিউরন, এই নিউরনের শেষ মাথা আছে, হ্যাঁ। আর এইটা একটা ধরেন নিউরন, এই যে আরেকটা নিউরন, হ্যাঁ, এটার একটা শেষ মাথা আছে, হ্যাঁ, শেষ মাথা আছে। তো এই যে এই নিউরনের শেষ প্রান্ত, বা এটা কি একজন প্রান্ত, পাশে এই যে নিচে যে আরেকটা আছে ডেনড্রাইট, এই ডেনড্রাইটের মধ্যে একটা মিলন স্তর, ঠিক আছে, ডেনড্রাইটের একটা মিলন স্তর। এই যে এর মাধ্যমে ধরেন আপনার হাতে একটা নিউরন আছে, আপনার হাতে আগুনে সূচ লাগলো, এই যে ধরেন যে এখানে দেখাই আপনার হাত, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ধরেন আপনার হাত, হ্যাঁ, এটা আপনার হাত, হ্যাঁ, এটা আপনার হাত। এই হাতের মধ্যে ধরেন হচ্ছে এই যে মোমবাতি আছে সামনে, মোমবাতি দিয়ে আপনার হাতে ধরেন হালকা একটু আগুন লেগে গেল, হালকা একটু লাগলো, ইনস্ট্যান্ট কিন্তু আপনি হাতটা কী করবেন, সরিয়ে নেবেন, ইনস্ট্যান্ট আপনার হাতটি কী করবেন, সরিয়ে নেবেন, হাতটি সরিয়ে নেবেন, ইনস্ট্যান্ট আপনার হাতটি কী করবেন, সরিয়ে নেবেন। এর কারণ কি, কারণ আপনার হাতে আগুন লাগতেছে, আপনার হাতে গরম লাগতেছে। এখন এটা ঘটনাটা কী ঘটছে এখানে, আপনার যে হাত, হ্যাঁ, আপনার হাত যে আছে, কোনো রকম একটা হাত আঁকলাম, হ্যাঁ, তো এই আপনার হাতের মধ্যে যে নিউরন কোষটা আছে, নিউরন কোষটা কিন্তু এই যে একটা নিউরন কোষ, তারপর এই যে আরেকটা নিউরন কোষ, এটা শেষ প্রান্ত আর এটা শুরুর প্রান্ত, এইভাবে আছে। তো এই হাতের নিউরন কোষ এখান থেকে উদ্দীপনা গ্রহণ করলো, এই যে হাতের যে এখানে একটা নিউরন, এটা এই নিউরনের শেষ প্রান্ত এটা, আর এই নিউরনের ডেনড্রাইট প্রান্ত এটা। তো এখান থেকে উদ্দীপনা গ্রহণ করলো, উদ্দীপনাটা এখান থেকে গেল এখানে। এখন এই নিউরনের যখন মস্তকে গেল বা দেহকোষে গেল, সেখান থেকে ডেনড্রাইটের মাধ্যমে অপর নিউরনের যে শেষ প্রান্ত বা একজনের প্রান্ত আছে, সেই প্রান্ত দিয়ে উদ্দীপনা এই নিউরনে গেল, তারপর সামনে যে আরেকটা নিউরন আছে ওই নিউরনে গেল, এক নিউরন থেকে অন্য নিউরনে যেতে থাকে। এরপর হচ্ছে শেষ পর্যন্ত যখন সুষুম্না স্নায়ুতে বা সুষুম্নাকাণ্ডে পৌঁছায়, তখন সেখান থেকে উদ্দীপনা ফিরে আসে আবার, তখন আপনি হচ্ছে গিয়ে হাতটা সরিয়ে নেন। অনেক বড় প্রসেস মনে হতে পারে, কিন্তু এটা ঘটতে সেকেন্ডের পরিমাণ সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে। কারণ এটা কি মেরুরজ্জু বা হচ্ছে কি যে সুষুম্না স্নায়ু দিয়ে নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। তো এটা ঘটনাটা একটু যদি সুন্দর করে আঁকি, এই যে ধরেন এখানে আমি একটা নিউরন তো আগে থেকে এঁকে রাখছি, এখানে যদি আরেকটা আঁকি, ধরেন এই যে এরকম যাবে, এরকম এরকম এরকম, এই তো হয়ে গেল। তো এটা হচ্ছে আরেকটা কোষ দেহ, হ্যাঁ। তো এটারও কি বের হবে, এই যে ডেনড্রাইট বের হবে, এইগুলো হচ্ছে ডেনড্রন, এই কোনাগুলো হচ্ছে ডেনড্রন, এই কোনাগুলো কি ডেনড্রন, এগুলো হচ্ছে ডেনড্রন। আর এখান থেকে কী বের হইতেছে, এই যে ডেনড্রাইট বের হইতেছে, হ্যাঁ। তো ডেনড্রাইট বের হইলো, তারপর নিচ দিয়ে কী বেরোচ্ছে, প্রলম্বিত অংশ বেরোচ্ছে, ঠিক আছে, প্রলম্বিত অংশ বেরোচ্ছে। তারপর এরও নিচে কি থাকবে, এরও নিচে বের হবে হচ্ছে গিয়ে কি, এর নিচে বের হবে হচ্ছে কি একজন প্রান্ত। তো একজনের এই যে ডেনড্রাইট প্রান্ত, এই ডেনড্রাইট প্রান্ত থেকে কি হয়, এই ডেনড্রাইট প্রান্ত থেকে এই ডেনড্রাইট প্রান্তে যুক্ত হয়। যুক্তটা কিন্তু নর্মালি আমরা যেটা মনে করি যে একদম লেগে যায় এরকম না, হালকা একটা গ্যাপ কিন্তু থাকে, এরকম হালকা একটা কিছুটা গ্যাপ থাকে, ঠিক আছে, এই গ্যাপটা থাকে, কিন্তু এই গ্যাপটা আসলে এতই সূক্ষ্ম যে এটা বোঝা পসিবল না, ঠিক আছে, এরকম গ্যাপ থাকে। আর এটা সব কিছু যেহেতু আমাদের স্নায়ুর বিষয়াদি, এগুলো তো আর খালি চোখে দেখার বিষয়ও না, অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখতেও এই গ্যাপটা খুঁজে বের করতে কষ্ট হয়, সেটা বোঝাচ্ছি, ঠিক আছে। তো আপনার ধরেন এইখানে একটা উদ্দীপনা আছে, এই প্রান্ত থেকে উদ্দীপনাটা যাবে, এই উদ্দীপনাটা এই নিউরনের একজন প্রান্ত থেকে একজন দিয়ে যাবে কোষদেহের এই ডেনড্রাইট থেকে যাবে, যেয়ে পরে এই নিউরনের এটা কি একজন প্রান্ত, এই নিউরনের একজন প্রান্ত থেকে উঠবে,
তারপর উঠে আবার এইখানে যাবে, তারপর উপরে যখন আরেকটা নিউরন আছে ওই নিউরনে যাবে, এভাবে চলতে থাকবে। আপনারা জাস্ট চিত্র থেকে বুঝে নেবেন যে এক নিউরন থেকে অন্য নিউরন থাকবে, এক নিউরনের মাথায় অন্য নিউরন আছে, এক নিউরন থেকে অন্য নিউরনে যাবে, এক নিউরনের মাথায় অন্য নিউরন আছে। নিউরনের নিচের দিকে তাহলে কি আছে, নিচের দিকে কি আছে, একদম নিচের দিকে একজন প্রান্ত আছে। আর নিচের নিউরনের একদম উপরের দিকে মাথার মধ্যে কি আছে, ডেনড্রাইট আছে। তো ডেনড্রাইট আর একজন প্রান্ত, এর হচ্ছে কি মূলত এটার মাধ্যমে যাচ্ছে। তো ডেনড্রাইট আর এই যে একজন প্রান্ত, ডেনড্রাইট আর একজন প্রান্ত, এই যে দুইটা নিউক্লিয়াসের যে মধ্যবর্তী একটা সংযোগ, দুইটা নিউক্লিয়াসের যে একটা মধ্যবর্তী সংযোগ, একটা স্নায়ু সন্ধি, দুইটা স্নায়ু যে যুক্ত হইলো, এটাকে বলবো কি স্নায়ু সন্ধি। স্নায়ু সন্ধি, দুইটা স্নায়ু যে যুক্ত হইলো এটাকে আমরা কি বলবো, স্নায়ু সন্ধি। দুইটা স্নায়ু, এক নিউরনের একজন অপর নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হইলো বা ডেনড্রনের সাথে যুক্ত হইলো, এটাকে কি বলবো, হচ্ছে গিয়ে স্নায়ু সন্ধি। এটাকে কি বলবো, নিউরনের যে স্নায়ু সন্ধি এটাকে কি বলা হয়, সিনঅ্যাপস। নিউরনের যে স্নায়ু সন্ধি, দুই স্নায়ুর সংযোগকে বলা হয় স্নায়ু সন্ধি। নিউরনের মধ্যে যে স্নায়ু সন্ধি হয় তাকে বলা হয় কি, সিনঅ্যাপস। সিনঅ্যাপস, নিউরনের যে স্নায়ু সন্ধি তাকে কি বলা হয়, সিনঅ্যাপস। সিনঅ্যাপস বা সাইন্যাপস, সিনঅ্যাপস বা সাইন্যাপস, সিনঅ্যাপস বা সাইন্যাপস। এই সাইন্যাপসের মাধ্যমে মূলত কি হয়, উদ্দীপনা আদান প্রদান হয়। তো এই ছিল মোটামুটি স্নায়ু টিস্যুর গঠন এবং স্নায়ু টিস্যুর কার্যক্রম। ঠিক আছে, তো আজকের ক্লাসটা মোটামুটি এখানে আমি শেষ করছি। আপনারা বইটা রিডিং দিবেন, দেখবেন সব কিছু ইজি লাগতেছে। আমি সব কিছু খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি নেক্সট ক্লাসে আমরা অধ্যায়টি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ বোটাজো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।